সম্প্রতি একটি রাজনৈতিক দলের অন্যতম প্রধান, দ্বিতীয় প্রধান, মূলত দৃশ্যমান তিনিই প্রধান। তিনি একটি টক শোতে দাবি করেছেন তারা যদি ক্ষমতায় যান তাহলে আফগানিস্তানের মডেলে দেশকে তৈরি করা হবে এবং তার কাছে ইসলামী শাসনের যে মডেল, সেই ইসলামী শাসনের মডেল হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানকে আমরা কিভাবে চিনি? ধ্বংসলীলার একটা দেশ, আফগানিস্তানের কিছু বলতে কিছু নেই, সেরকম একটা ধ্বংসযজ্ঞের দেশ হিসেবে আমরা চিনি এবং পশ্চাৎপদ দেশ হিসেবে চিনি, যারা মানে কোনোভাবেই পৃথিবীর কাছে কোনো গ্রহণযোগ্য মডেল হতে পারে না। ইসলামিক মডেল যদি আপনি ধরতে চান তাহলে সেই মডেল অন্য দেশ হতে পারে, ইরান হতে পারে, সৌদি হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে, কাতার হতে পারে, বহু দেশ হতে পারে, কিন্তু আফগানিস্তান কিভাবে হয় সেই প্রশ্নটা উঠেছিল। এবার সত্যি সত্যিই মনে হচ্ছে যে দেশ বোধহয় আফগানিস্তানের দিকেই চলে যাচ্ছে। দেশের প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের নিয়ম বর্ষণ করা, ওহী নাজিল হতে শুরু করেছে, সেই নিয়মগুলোর দিকে যদি আমরা দৃষ্টি দিই তাহলে আপনার মনে হতেই পারে যে এই দেশ আফগানিস্তান হতে আর বাকি নেই। অথচ আমাদের খুবই বড় আশা আকাঙ্ক্ষার জায়গা প্রফেসর ইউনূস, যিনি আপাদমস্তক একজন প্রগতিশীল মানুষ, একজন ধর্মনিরপেক্ষ মানুষ এবং বিশ্ববরেণ্য মানুষ, বিশ্বের সব দেশের সব জাতি গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য একজন মানুষ। সেই গ্রহণযোগ্য মানুষটা যখন আমাদের রাষ্ট্র ক্ষমতায়, তখন আমাদের প্রত্যাশার পারদ বাড়তে থাকে প্রতিনিয়ত। কিন্তু যখন বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মচারীরা কি পোশাক পরবে সেটা নির্ধারণ করে দেয়, নারীরা কি পোশাক পরবে সেটা নির্ধারণ করে দেয়, বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশের সবথেকে বড় প্রতিষ্ঠান বলা যেতে পারে, সেই প্রতিষ্ঠানে যখন একটা নির্বাহী আদেশ জারি করা হয় যে নারীরা এই পোশাক পরতে পারবে, এই পোশাক পরতে পারবে না, তখন তো প্রশ্ন আসেই যে দেশকে আফগানিস্তানের দিকে নিয়ে যাচ্ছে কারা? প্রফেসর ইউনূস স্যার, আপনি কি টের পাচ্ছেন? আপনি বসে বসে টের যদি না পান তাহলে আপনার আশেপাশে যারা বসে আছে তাদের দিকে একটু নজর দিন। আপনার অগোচরে অজান্তেই কারা দেশকে আফগানিস্তান বানাতে চায়। কি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বাংলাদেশ ব্যাংকের কথা, পোশাক নীতির কথা। বাংলাদেশ ব্যাংক গতকালকে পোশাক বিষয়ে একটা আচরণবিধি প্রকাশ করেছে, যেখানে মেয়েরা কোন পোশাক পরতে পারবে, কোন পোশাক পরতে পারবে না, সেই আদেশনামা জারি হয়েছে। গণমাধ্যম কি বলছে ফটোকার্ডটা দেখে নিতে পারেন। বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেজিং নিষিদ্ধ, পরতে হবে শালীন পোশাক এবং হিজাব, অর্থাৎ হিজাব পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। হতেই পারে, আপনি করতেই পারেন, কিন্তু বাংলাদেশ ব্যাংক কি একটি প্রতিষ্ঠান যেখানে মুসলিমরা শুধু চাকরি করে? বাংলাদেশ ব্যাংকের যে গেজেট কিংবা বাংলাদেশ ব্যাংকের যে সংবিধান, সেখানে কি লেখা আছে যে এই বাংলাদেশ ব্যাংকে শুধুমাত্র মুসলিমরা চাকরি করতে পারবে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষগুলো চাকরি করতে পারবে না? সেখানে কি লেখা আছে যে সেখানে নারী স্বাধীনতা থাকবে না, নারী স্বাধীনতা ক্ষুণ্ণ করা হবে, নারীরা এখানে স্বাধীন নয়, এখানে নারীরা সেই একটা দুর্যোগময় অন্ধকার যুগের মতো এখানে নারীদেরকে ট্রিট করা হবে? সেরকমটা কি লেখা আছে? নাকি বাংলাদেশ ব্যাংক আমাদের আশা ভরসার একটা প্রতীক? বাংলাদেশ ব্যাংক বেশি কথা বলতে চায় না। আসলে বাংলাদেশ ব্যাংক যে আদেশনামা জারি করেছে তার সেই চিঠির ছবিটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে একটু স্বস্তির কথা, পুরুষদের কথা আগে বলি। পুরুষদের পোশাকও বলে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে পুরুষ কর্মকর্তা কর্মচারীদের জন্য ফর্মাল শার্ট, লম্বা হাতা বা হাফ হাতা, পুরুষরা হাফ হাতা শার্ট পরতে পারবে এবং ফর্মাল প্যান্ট পরতে বলা হয়েছে। এর সঙ্গে ফর্মাল স্যান্ডেল বা জুতা পরতে হবে। এই নির্দেশিকায় জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করার কথা বলা হয়েছে, অর্থাৎ জিন্স প্যান্ট পরা যাবে না, জিন্স প্যান্ট পরে বাংলাদেশ ব্যাংকে যাওয়া যাবে না, এটা নিষিদ্ধ করা হয়েছে।
জিন্স ব্যবসায়ীদের একটা ভাত বোধহয় গেল। জিন্স ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছে কিংবা তার পরিবারের কাছে হয়তো জিন্স প্যান্ট আর বিক্রি করতে পারবেন না। এবার আসা যাক নারীদের পোশাকের ক্ষেত্রে। সেখানে বলা হয়েছে নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না অথবা অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব পোশাক অবশ্যই সাদামাটা ও পেশাদার রঙের হতে হবে। এর সঙ্গে ফর্মাল স্যান্ডেল বা জুতা, সাদা হেড স্কার্ফ, সাদামাটা হেড স্কার্ফ মানে হেড স্কার্ফ পরতে হবে বা হিজাব পরতে বলা হয়েছে। হয় স্কার্ফ পরতে হবে অথবা হিজাব পরতে হবে, এটা বলে দেয়া হয়েছে যে এটা করতে হবে মেয়েদের। নির্দেশিকায় শর্ট স্লিভ লেন্থের ড্রেস, ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেজিংস পরিহার করার কথা বলা হয়েছে। অর্থাৎ হাফ হাতা যে ব্লাউজ পরে মেয়েরা, হাফ হাতা যে ছোট হাতার জামা পরে, সেই ছোট হাতার জামা পরা যাবে না। এই হচ্ছে নির্দেশিকা। অনেক কথা রয়েছে, অনেক কথা আসলে আলোচনা করার মুড নেই এই মুহূর্তে। এরকম পোশাক নীতি বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নারীরা এখন থেকে স্কার্ফ অথবা হিজাব পরতে বাধ্য। এখন ব্যাপার হচ্ছে, আপনি কি মানুষের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন? আপনি কি কে কি পরবে সেটা কি নির্ধারণ করতে পারবেন? আপনি কি কোনো প্রতিষ্ঠানে কেউ যদি বোরখা পরে কিংবা হিজাব পরে তাকে কি বলতে পারবেন যে তুমি বোরখা পরে এই প্রতিষ্ঠানে আসবা না, হিজাব পরে আসবা না? কিংবা অপরদিকে আপনি কি তাকে বাধ্য করতে পারেন যে তোমাকে বোরখা পরতেই হবে, তোমাকে হিজাব পরতেই হবে? যদি বাধ্য করতে পারেন তাহলে এই যুগ 2025 সালের যুগ নয়, এই দেশ বাংলাদেশ নয়, এই দেশ আফগানিস্তান হয়ে গেছে এবং প্রফেসর ইউনূসের অজান্তেই এই দেশকে আফগানিস্তান বানানোর ক্যারিকাচার শুরু হয়ে গেছে। কারা শুরু করেছেন? যাদেরকে নিয়ে প্রফেসর ইউনূস অনেক বেশি আশার আলো দেখছেন, তারাই প্রফেসর ইউনূসের অজান্তে বিভিন্ন প্রতিষ্ঠানে এই কাজগুলো যে করবেন, যেটা বাংলাদেশ ব্যাংক দিয়ে শুরু হলো, সেটাই এখন প্রমাণিত সত্য। এর আগে বহু প্রতিষ্ঠানে বহুভাবে বহু নজির দেখেছি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে। এবার বাংলাদেশ ব্যাংক নিয়ে যে বিতর্ক তৈরি হলো, তখন প্রশ্ন আসবেই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে, কোন আদর্শের মানুষ? তিনি কি বাংলাদেশ ব্যাংকটাকে আফগানিস্তান বানাতে চান কিনা? কিংবা প্রফেসর ইউনূস নিজেও এই শাসন কি প্রতিষ্ঠা করতে চান যে কাউকে কোনো পোশাক পরতে আপনি বাধ্য করবেন? আপনি বলতে পারেন, আপনি এটুকু অন্তত বলতে পারেন, সেটা তাও বিজ্ঞপ্তি দিয়ে নয়, আপনাদের মিটিংয়ে আলোচনা করতে পারেন যে আপনারা যারা পুরুষ মহিলা যারা আসবেন তারা একটু শালীন ড্রেস পরে আসেন, একটু ভদ্র ড্রেস যেন বাংলাদেশ ব্যাংকের অফিসার মনে হয় সেরকম ড্রেস পরে আসেন, সেটা আলোচনায় আসতে পারে। কিন্তু আপনি বিজ্ঞপ্তি দিয়ে যখন বলবেন যে আপনাকে স্কার্ফ পরতেই হবে, হিজাব পরতেই হবে, তখন কি দাঁড়ায়? এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় প্রফেসর ইউনূস আসলে দেশটা চালাচ্ছেন না, অন্য কেউ চালাচ্ছেন। এই অন্য কেউ কারা, সেটাই এখন বড় প্রশ্ন। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা যে আশার আলো জ্বালিয়েছিলাম নিজেদের মনের মধ্যে, নিজেদের বুকের মধ্যে, প্রত্যাশার পারদ অনেক বেড়ে গিয়েছিল যে প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষ, যিনি বাংলাদেশকে বিশ্ব মর্যাদায়, বিশ্ব আঙ্গিকে গড়ে তুলতে পারবেন, সেখানে এই দেশ যদি একেবারে অন্ধকার যুগের দিকে চলে যায়, এই দেশ যদি আফগানিস্তানের দিকে চলে যায়, তাহলে আমাদের প্রফেসর ইউনূসের মতো এত বিশ্ববরেণ্য মানুষের দরকার ছিল না। একজন সাদামাটা যে কেউ হাবু কাবু রহিম করিম হলেই তো চলতো, আমাদের প্রফেসর ইউনূসকে দরকার ছিল না। প্রফেসর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে বারবার আঘাত হানছে কে বা কারা? প্রথম আলোর গোলটেবিল বৈঠকে আলোচনা হয়েছে সরকারের ভেতরে আরেক সরকার বাস করছে। এই আরেক সরকার কারা? তারা কি সাম্প্রদায়িক শক্তি? সেই প্রশ্নটা আসবেই। সাম্প্রদায়িক শক্তিকে কি উত্থান হতে দেবেন আপনি? সাম্প্রদায়িক সমাজ আপনি কি গড়তে দেবেন? প্রফেসর ইউনূস স্যার, আপনি কি এই সমাজটাকে সাম্প্রদায়িক সমাজ গড়তে চান? এই সমাজে কি অন্য ধর্ম, অন্য বর্ণের মানুষের কিংবা যে যার মতো করে
স্বাধীনতা ভোগ করতে পারবে না? একজন ধার্মিক মানুষের যে স্বাধীনতা রয়েছে, একজন ধর্মহীন কিংবা অন্য ধর্মের মানুষেরও ঠিক তেমন স্বাধীনতা, সেরকম স্বাধীনতার জন্যই এই দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। এই দেশে বহু জাতি বহু বর্ণের মানুষ বাস করবে এবং তাদের স্বাধীনতা তারা রক্ষা করবে। এই যে এত এত নারী নির্যাতন হচ্ছে, এত এত ধর্ষণের ঘটনা ঘটছে, সেগুলো কি পোশাকের জন্য ঘটছে? শিশু ধর্ষণের যে ঘটনা ঘটছে সেগুলো কি পোশাকের জন্য ঘটছে? মাদ্রাসাতে বলাৎকারের যে ঘটনাগুলো আমরা প্রায়ই খবরে আসতে দেখি, সেগুলো কি পোশাকের জন্য ঘটে? রাস্তায় ইপটিজিংয়ের ঘটনা যেটা হয় সেটা কি পোশাকের জন্য হয়, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি ঘটে কিংবা মানুষের নৈতিক স্খলন যখন ঘটে, মানুষ যখন সমাজে মানুষের পরিবর্তে পশু হয়ে যায়, তখনই এই ব্যাপারগুলো ঘটে? কোনটা আসলে ঠিক? কোন সমাজ আমরা গড়তে চাই? আমরা কি বাধ্যতামূলক সমাজ গড়তে চাই নাকি স্বাধীন একটা সমাজ গড়তে চাই? সেই প্রশ্নটা রইল বরেণ্য নোবেলজয়ী প্রফেসর ইউনূস স্যার আপনার কাছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।